শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সেকেন্ড স্টেন অবলম্বনে দ্বিতীয় দাগের রহস্য। আমার ইচ্ছে ছিল আমার বন্ধু শার্লক হোমসের যেসব কর্মকাণ্ডের বিবরণ আমি জনসাধারণের কাছে প্রকাশ করে যাব, তার শেষ অধ্যায় হবে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য অ্যাবি গ্রেঞ্জ। যদিও এরকম কিন্তু নয় যে আমার হাতে শার্লকের কীর্তিকলাপ লেখার উপকরণ নেই। প্রচুর কেসের নোট আমার করা আছে, যেগুলোর উল্লেখ আমি এখনো করিনি। আবার এই বিশিষ্ট লোকটির অসাধারণ ব্যক্তিত্ব ও অপূর্ব কর্মপদ্ধতি সম্পর্কে পাঠকদের যে আগ্রহ কমেছে তাও কিন্তু নয়। আসলে এই ধরনের অভিজ্ঞতাকে অবিরাম প্রকাশ করার ব্যাপারে শার্লকের অনিচ্ছাই এর প্রধান কারণ। যতদিন পর্যন্ত সে বাস্তব ক্ষেত্রে এই জীবিকায় নিযুক্ত ছিল, ততদিন তার সাফল্যের বিবরণের কার্যকরী মূল্য তার কাছে ছিল। কিন্তু যখন থেকে সে সত্যি সত্যি লন্ডন থেকে দূরে চলে গেল এবং সাসেক্সের নিম্নাঞ্চলে পড়াশুনো ও মৌমাছি পালনের কাজে ব্যস্ত হয়ে গেল, তখন থেকেই এই খ্যাতি জিনিসটা তার কাছে অসহ্য হয়ে উঠেছে এবং চূড়ান্তভাবে সে আমাকে জানিয়ে দিয়েছে যেন এই ব্যাপারে তার ইচ্ছেকেই কঠোরভাবে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু তাকে যখন বললাম যে দ্বিতীয় দাগের রহস্য প্রকাশ করা হবে বলে আমি কথা দিয়ে রেখেছি, এবং আরও জানালাম যে তার কেরিয়ারের এরকম একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কেস সম্বন্ধে মানুষের জানা প্রয়োজন, তখন সে আমাকে এই মর্মে অনুমতি দিল যে আমি যেন খুব সাবধানে যত্ন সহকারে এই কেসের বিবরণ জনসাধারণের জন্য প্রকাশ করি, কারণ এই কেসের সাথে আমাদের দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে। অতএব কোন বছর সেটা বলবো না, কোন দশক তাও বলবো না। শরৎকালের এক সকালে ইউরোপের বিখ্যাত দুজন অতিথি আমাদের বেকার স্ট্রিটের বাড়ির চার দেওয়ালের মধ্যে এসে উপস্থিত হলেন। তাদের একজন গম্ভীর, খাড়া নাক, ঈগল চক্ষু ও ব্যক্তিত্বশীল। লোকটি আর কেউ নয়, বিখ্যাত লর্ড বেলিঞ্জার, দুবার ব্রিটেনের প্রধানমন্ত্রী। অপরজনের নাক মুখ কাটা কাটা, চেহারা পরিচ্ছন্ন, মাঝবয়সী, দেহ ও মনের সর্ববিধ সৌন্দর্য সম্পন্ন। লোকটি মাননীয় ট্রেলনি হোপ, ইউরোপীয় রাষ্ট্রবিভাগীয় সচিব এবং আমাদের দেশের একজন উদীয়মান কূটনীতিবিদ। আমাদের কাগজপত্র ছড়ানো সোফাটির ওপর তারা পাশাপাশি বসল। তাদের শ্রান্ত উৎকণ্ঠিত মুখ দেখলে সহজেই বোঝা যায় যে অত্যন্ত জরুরি কোনো কাজের চাপে পড়েই তারা এখানে এসেছে। প্রধানমন্ত্রীর সরু নীল শিরাওয়ালা হাত দুটি তার ছাতার হাতির দাঁতের বাঁটটা শক্ত করে ধরে আছে, আর তার শান্ত সংযত মুখের বিষণ্ণ দৃষ্টি পড়েছে আমাদের দুজনের ওপর। মিস্টার ট্রেলনি হোপ বললেন, মিস্টার হোমস, আজ সকাল 8টার সময় ক্ষতিটা আবিষ্কার করা মাত্রই আমি প্রধানমন্ত্রীকে খবরটা দিই। তার পরামর্শ অনুসারেই আমরা দুজন আপনার কাছে এসেছি। শার্লক বলল, পুলিশকে খবর দিয়েছেন কি? না মিস্টার হোমস, খবর আমরা দিইনি, আর দেওয়া সম্ভব নয়। পুলিশকে জানানো মানে শেষ পর্যন্ত জনসাধারণকে জানানো। ঠিক এই জিনিসটাই আমরা অ্যাভয়েড করতে চাইছি। কিন্তু কেন স্যার? কারণ যে দলিলের বিষয়ে কথা বলতে আমরা আজ এখানে এসেছি সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে খবরটা প্রকাশ হলে ইউরোপে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। এটার উপরে যুদ্ধ বা শান্তি নির্ভর করছে বললেও বাড়িয়ে বলা হবে না। যদি সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে এটাকে উদ্ধার করা না যায়, তাহলে উদ্ধার না হয় ভালো, কারণ এটা যারা সরিয়েছে তাদের উদ্দেশ্যই হলো এর বিষয়বস্তুকে সকলের সামনে প্রকাশ করে দেওয়া। বুঝতে পেরেছি। আচ্ছা মিস্টার হোপ, ঠিক কোন পরিস্থিতিতে দলিলটা অদৃশ্য হয়েছে সেটা যদি আমাকে বলেন তাহলে একটু সুবিধে হতো আমার। হ্যাঁ, অল্প কয়েকটা কথাতেই সেই কাজটা করা যেতে পারে মিস্টার হোমস। চিঠিটা মানে দলিলটা একজন বিদেশি রাজার কাছ থেকে পাওয়া একটা চিঠি। আমরা পেয়েছি ওই 6 দিন আগে। চিঠিটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেটাকে কখনোই আমরা সিন্ধুকে রেখে যাইনি। প্রতিদিন সন্ধ্যায় সঙ্গে নিয়ে গেছি আমার হোয়াইট হল টেরেসের বাড়িতে, এবং আমার শোবার ঘরের চিঠির বাক্সে সেটাকে তালাবন্ধ করে রেখেছি। গত রাতেও সেটা সেখানেই ছিল, আর সে বিষয়ে আমি নিশ্চিত। ডিনারের জন্য পোশাক পরবার সময়ও আমি বাক্সটা খুলেছিলাম এবং দলিলটাকে ভেতরে দেখেছিলাম। সকালে দেখি সেটা নেই। চিঠির বাক্সটা সারা রাত আমার ড্রেসিং টেবিলের আয়নার পাশেই ছিল, আর আমার ঘুমও খুব হালকা, আমার স্ত্রীরও তাই। আমরা দুজনেই শপথ করে বলতে পারি যে রাত্রে কারোর পক্ষে ঘরে ঢোকা কিন্তু সম্ভব নয়। কিন্তু তা সত্ত্বেও
কাগজটা উধাও হয়ে গেছে কোনোভাবে। রাতে আপনারা কখন ডিনার করেছিলেন? 7:30। সেটা ঘুমোতে যাবার ঠিক কতক্ষণ আগে? আমার স্ত্রী থিয়েটারে গিয়েছিলেন, তো আমি তার জন্য অপেক্ষা করছিলাম। ওই ধরুন 11:30 আমরা ঘরে গিয়েছিলাম। তার মানে 4 ঘন্টা চিঠির বাক্সটা অরক্ষিত অবস্থায় ছিল, তাই তো? সকালে বাড়ির পরিচারিকা এবং দিনের বাকিটার সময় আমার খানসামা অথবা আমার স্ত্রীর পরিচারিকা ছাড়া কাউকেই ঘরে ঢুকতে দেওয়া হয় না। তারা দুজনেই বেশ অনেকদিন আমাদের কাছে আছে আর খুবই বিশ্বাসী। তাছাড়া তাদের কারোরই এটা জানার কথা নয় যে চিঠির বাক্সে সাধারণ বিভাগীয় কাগজপত্র ছাড়া অন্য কোনো মূল্যবান জিনিস রয়েছে। স্যার, চিঠির কথাটা কে কে জানতো? না, বাড়ির কেউই জানতো না। আপনার স্ত্রী নিশ্চয়ই জানতেন। না স্যার, আজ সকালে কাগজটা হারাবার আগে তাকেও আমি কিন্তু কিছু বলিনি। ঘাড় নেড়ে সায় দিলেন প্রধানমন্ত্রী। বললেন, তোমার কর্তব্যবোধ যে কত গভীর তা আমি জানি, অনেকদিন ধরে জানি। আমার দৃঢ় বিশ্বাস, পারিবারিক বন্ধন যত ঘনিষ্ঠ হোক না কেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে গোপনীয়তা সবচেয়ে বেশি জরুরি, কারণ এতে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে আছে। একদম স্যার, আমিও তাই মনে করি। মিস্টার হোমস, বিশ্বাস করুন, আজ সকালের আগে আমার স্ত্রীকে এ বিষয়ে ঘুণাক্ষরেও আমি কিছু বলিনি। তিনি কি কোনোভাবে আঁচ করতে পেরেছিলেন? না মিস্টার হোমস, তিনি আজ করতে পারেননি, আর কেউই কোনো রকম আজ করতে পারেনি। আচ্ছা মিস্টার হোপ, এর আগে কখনো কোনো দলিল বা চিঠি চুরি গেছে কি? না স্যার। ইংল্যান্ডের আর কে কে এই চিঠির কথা জানতেন? গতকাল ক্যাবিনেটের প্রত্যেক সদস্যকেই কথাটা জানানো হয়েছে, কিন্তু মন্ত্রিসভার প্রত্যেকটা বৈঠকে যে আলোচনা হয় সেগুলো বাইরে যায় না কখনোই। এই ব্যাপারে মন্ত্রিসভার সব সদস্যই গোপনীয়তার অঙ্গীকার করেন। আর এবার প্রধানমন্ত্রী সবাইকে আরো বিশেষভাবে সতর্ক করেছিলেন। ওহ গড, আর ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে চিঠিখানা আমি হারিয়ে ফেললাম। নৈরাশ্যের প্রবল ক্ষোভে তার সুন্দর মুখটা যেন বিকৃত হয়ে উঠল। দু হাতে সে নিজের মাথার চুল ধরে টানতে লাগল। মুহূর্তের জন্য আমরা দেখতে পেলাম স্বাভাবিক মানুষকে, আবেগপ্রবণ, অত্যুৎসাহী এবং ভীষণ সেন্সিটিভ। পর মুহূর্তেই সেখানে নেমে এলো আভিজাত্যের মুখোশ, ফিরে এলো তার শান্ত কণ্ঠস্বর। ক্যাবিনেটের মেম্বাররা ছাড়া এমন আর 2জন বা সম্ভবত 3জন বিভাগীয় কর্মচারী আছেন যারা চিঠিটার কথা জানতেন। মিস্টার হোমস, আমি শিওর যে এছাড়া ইংল্যান্ডের আর কেউ এই কথাটা জানেন না। কিন্তু বিদেশের? আমার বিশ্বাস যে চিঠিটা যিনি লিখেছেন তিনি ছাড়া বিদেশেও আর কেউ চিঠিটা দেখেননি। আমার দৃঢ় ধারণা তার মন্ত্রীদের, অর্থাৎ সাধারণ সরকারি ব্যবস্থাকে এ কাজে লাগানো হয়নি। শার্লক কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, দেখুন স্যার, এবার আমি আরেকটু ডিটেলে জানতে চাই এই দলিলটা কিসের, আর তার অদৃশ্য হওয়াটাই বা এতটা গুরুত্বপূর্ণ কেন? দুজন কূটনীতিবিদ দ্রুত একে অপরের দিকে তাকালেন। প্রধানমন্ত্রীর লোমশ ভুরু দুটো কুঁচকে গেল কিছুক্ষণের জন্য। মিস্টার হোমস, লম্বা সরু হালকা নীল রঙের একটা খাম, একটা সিংহের ছাপ আছে লাল গালার শিলমোহরের ওপর, উপরে বড় বড় মোটা হস্তাক্ষরের ঠিকানা লেখা। হ্যাঁ, এগুলো হয়তো খুব ইন্টারেস্টিং তথ্য বা হতে পারে দরকারিও, কিন্তু আমি জানতে চাইছি আরো ডিটেলসে চিঠিটা আসলে কি নিয়ে। সেটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনীয় ব্যাপার। আই এম সরি, বাট সেটা আমি আপনাকে বলতে পারবো না, আর বলাটা একান্ত প্রয়োজন বলেও আমি মনে করি না। আপনি যে ধরনের ক্ষমতার অধিকারী বলে শোনা যায়, তারই সাহায্যে যদি আমার বর্ণনা মতো একটা নীল খাম তার ভেতরের চিঠি সহ উদ্ধার করতে পারেন, তাহলে আপনি দেশের সকলের প্রশংসা ভাজন হবেন এবং আমাদের সাধ্যমতো যে কোনো পুরস্কার আপনি পাবেন। একটু হেসে শার্লক উঠে দাঁড়ালো। মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার হোপ, আপনারা দুজনেই দেশের অত্যন্ত ব্যস্ত মানুষ, আর আমারও সাধারণভাবে বেশ কিছু কাজ রয়েছে, তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই ব্যাপারে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারছি না, এবং এই ইন্টারভিউটা কন্টিনিউ করলে আমাদের সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। আই এম সরি। প্রধানমন্ত্রী লাফ দিয়ে উঠে পড়লেন।
তার দুটি দৃঢ়বদ্ধ চোখে ফুটে উঠল সেই হিংস্র জ্বলন্ত দৃষ্টি, যার সামনে একটা গোটা মন্ত্রিসভা ভয়ে জড়সড় হয়ে পড়ে। এসব আমি বরদাস্ত করি না। বলতে শুরু করেও সেই ক্রোধ সংযত করে তিনি আবার আসন গ্রহণ করলেন। 2-1 মিনিট আমরা সকলেই নীরবে বসে রইলাম। বৃদ্ধ কূটনীতিবিদ কাঁধ দুটোই ঝাঁকুনি দিলেন, বললেন, আপনার শর্তে আমাদের মেনে নেওয়া উচিত মিস্টার হোমস। নিঃসন্দেহে আপনার কথাই ঠিক। আমরা আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করব না, অথচ আপনি আমাদের হয়ে কাজ করবেন, এটা সঙ্গত কথা নয়। একদমই তাই, আমিও আপনার সঙ্গে একমত স্যার। তাহলে আপনার এবং আপনার সহকর্মী ডক্টর ওয়াটসনের মর্যাদাবোধের ওপর সম্পূর্ণ ভরসা করে সব কথাই আপনাকে বলবো। আপনারা যদি নিজের দেশকে ভালোবাসেন তাহলে প্লিজ এই ঘটনা প্রকাশ করবেন না, কারণ এই ব্যাপারটা ফাঁস হয়ে গেলে দেশের পক্ষে কতটা দুর্ভাগ্যের ব্যাপার হবে তা আমি কল্পনাও করতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের কাছ থেকে এই খবর বাইরে যাবে না। বেশ, শুনুন তাহলে। চিঠিটা এসেছে একজন বিদেশি রাজার কাছ থেকে। এদেশের একটা সাম্প্রতিক ঔপনিবেশিক গোলযোগের ফলে তিনি বেশ বিব্রত হয়ে পড়েছিলেন। সে ব্যাপারেই চিঠিটা খুব তাড়াহুড়ো করে লেখা হয়েছে, আর সেটা তার সম্পূর্ণ নিজের দায়িত্বেই লেখা হয়েছে। আমরা সন্ধান করে জেনেছি তার মন্ত্রীরাও এই ব্যাপারে কিছুই জানে না। এদিকে এমন আক্রমণাত্মক ভাষায় চিঠিটা লেখা হয়েছে এবং তাতে উত্তেজনাপ্রবণ এমন কিছু কথা আছে যে সেগুলো প্রকাশ পেলে এদেশের জনমানসে বিপজ্জনক ক্ষোভের সঞ্চার হতে বাধ্য। ফলে এমন উত্তেজনার সৃষ্টি হবে যে আমি নির্দ্বিধায় বলতে পারি এই চিঠি প্রকাশের 7 দিনের মধ্যেই এই দেশ একটা মহাযুদ্ধে জড়িয়ে পড়বে। শার্লক এক টুকরো কাগজে একটা নাম লিখে প্রধানমন্ত্রীর হাতে দিল। ঠিক, এই সেই লোক, আর এই সেই চিঠি যার পরিণাম হয়তো কোটি কোটি টাকা খরচ এবং লক্ষ লক্ষ মানুষের জীবন। এই চিঠিটা এরকম একটা দুর্বোধ্য পরিস্থিতিতে খোয়া গেছে। চিঠিটা যিনি পাঠিয়েছেন তাকে জানিয়েছেন কিছু? হ্যাঁ, জানিয়েছি। গোপন হরফে তাকে একটা টেলিগ্রাম করা হয়েছে। উনি হয়তো নিজেই চাইছেন চিঠিটা প্রকাশ পাক। না 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 না, কাজটা যে মাথা গরম করে ঝোঁকের মাথায় করে ফেলেছেন সেটা উনি নিজে বুঝতে পেরেছেন বলেই আমার বিশ্বাস। চিঠিটা বাইরে এলে আমাদের যা ক্ষতি হওয়ার তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে ওর নিজের দেশের। তাই যদি হয় তাহলে চিঠিটা প্রকাশ পেলে কার স্বার্থ সিদ্ধি হবে? আর কেউ সেটা চুরি করতে বা প্রকাশ করতে চাইবেই বা কেন? মিস্টার হোমস, সেখানেই আমাদের যেতে হচ্ছে উচ্চতর আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। কিন্তু বর্তমান ইউরোপীয় পরিস্থিতির কথা চিন্তা করলে উদ্দেশ্যটা বোঝা আপনার পক্ষেও শক্ত হবে না। সারা ইউরোপ আজ একটা সশস্ত্র শিবিরে পরিণত হয়েছে। দুটো রাষ্ট্রের জোট সংঘ মোটামুটি একটা সামরিক শক্তিসাম্য বজায় রেখে চলেছে। গ্রেট ব্রিটেনের হাতে রয়েছে দাঁড়িপাল্লা। এখন ব্রিটেন যদি একটা রাষ্ট্রসংঘের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় তাহলে অন্য রাষ্ট্রসংঘটি সে যুদ্ধে যোগ দিক আর নাই দিক, তার প্রাধান্য প্রতিষ্ঠিত হবেই। বুঝতে পারছেন? ভেরি ক্লিয়ারলি। তার মানে বলছেন এই চিঠিটা চুরি করা ও প্রকাশ করায় আসল স্বার্থ হচ্ছে সেই রাজার শত্রুপক্ষের, যাতে করে তার দেশ ও আমাদের দেশের মধ্যে একটা ভাঙন সৃষ্টি করা যেতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। আর চিঠিটা কোনো শত্রুর হাতে পড়লে সে এটা কোথায় পাঠাবে? ইউরোপের যে কোনো বড় রাষ্ট্রপ্রধানের কাছে। হয়তো এই মুহূর্তে কোনো স্টিমার জাহাজে করে চিঠিটা সেই পথেই ছুটে চলেছে। মিস্টার ট্রেলনি হোপ সজোরে আর্তনাদ করে উঠলেন। ইস, কি ভুল করলাম আমি! কেন করলাম এটা? কেন ভুল করলাম এই ভুলটা? ইস! তার মাথাটা বুকের ওপর ঝুলে পড়ল। না না না, এটা তোমার দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। কেউ তোমাকে দোষ দিতে পারবে না। তুমি তো কম সতর্কতা অবলম্বন করনি। মিস্টার হোমস, সব ঘটনায় তো শুনলেন আপনি। এবার আপনি বলুন আমাদের ঠিক কি করণীয়। মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি কি সত্যিই মনে করেন যে এই দলিলটা উদ্ধার না হলে যুদ্ধ হবেই?
আমার মনে হয় সে সম্ভাবনাই বেশি। তাহলে স্যার আমি বলবো আপনারা যুদ্ধের জন্যই প্রস্তুত হন। ও নো, এরকম কথা বলবেন না মিস্টার হোমস। স্যার, আপনি এই ঘটনাগুলোকে একবার বিচার করে দেখুন। রাত 11:30টার পরে ওটা চুরি গেছে এ কথা ভাবাই যায় না, কারণ যতদূর জানা গেছে ওই সময় থেকে চুরিটা ধরা পড়ার সময় পর্যন্ত মিস্টার হোপ এবং তার স্ত্রী দুজনেই ঘরে ছিলেন। তাহলে গতকাল সন্ধ্যা 7:30 থেকে 11:30টার মধ্যে ওটা সরানো হয়েছে। খুব সম্ভবত 7:30টার পরেই কোনো একটা সময়ের দিকে কাজটা করা হয়েছে, কারণ যে ওটা নিয়েছে সে নিশ্চয়ই জানতো যে চিঠিটা ওখানেই ছিল এবং স্বভাবতই যত তাড়াতাড়ি সম্ভব সে ওটা সরিয়েছে। এবার একবার ভাবুন স্যার, এরকম একটা গুরুত্বপূর্ণ দলিল যদি ওই সময়ে কেউ নিয়ে থাকে তাহলে এখন সেটা কোথায় থাকতে পারে? কারো পক্ষে সেটা নিজের কাছে রেখে দেবার কোনো কারণ নেই। ওটা যাদের দরকার অত্যন্ত তড়িঘড়ি তাদের কাছেই ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে। অতএব এখন ওটাকে হাতে পাবার অথবা খোঁজ পাবার সম্ভাবনা কোথায়? আই এম সরি টু সে, ওটা এখন আমাদের আয়ত্তের বাইরে। প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালেন। হ্যাঁ, আপনি যা বলছেন সেটা সম্পূর্ণ যুক্তিযুক্ত মিস্টার হোমস। আমি বুঝতে পারছি ব্যাপারটা এখন আমাদের হাতের বাইরে চলে গেছে। আচ্ছা বেশ, তর্কের খাতিরে যদি ধরে নেওয়াও যায় যে পরিচারিকা বা খানসামা দলিলটা নিয়েছে। না না, তারা দুজনেই খুব পুরনো এবং বিশ্বস্ত লোক। দেখুন, আপনি বলেছেন যে আপনাদের ঘরটা দোতলায় এবং বাইরে থেকে সে ঘরে ঢুকবার কোনো দরজা নেই, এবং ভিতর থেকেও সকলের দৃষ্টি এড়িয়ে কারো পক্ষে সে ঘরে ঢোকাটা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই বাড়িরই কোনো লোক সেটা নিয়েছে, সেটা ধরে নিতে হবে। এবার চোর সেটা নিয়ে কাকে দেবে? নিশ্চয়ই কয়েকজন আন্তর্জাতিক গুপ্তচর বা কোনো সিক্রেট এজেন্টকে, এবং তাদের প্রত্যেকের নামের সাথেই আমার পরিচয় রয়েছে। এই পেশার মাথা বলতে রয়েছে 3 জন। সবার আগে এদেরকে নিয়েই আমার তদন্ত শুরু করতে হবে। দেখি তারা নিজের নিজের ঘাঁটিতে আছে কিনা। এদের মধ্যে একজনও যদি বেপাত্তা হয় আর সে যদি গতকাল রাত থেকেই উধাও হয়ে থাকে, তাহলে চিঠিটা কোথায় গেছে তার কিছুটা আভাস হয়তো পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু সে বেপাত্তা হবেই বা কেন? চিঠিটা নিয়ে লন্ডনেরই কোনো এক বিদেশি এম্বাসিতে পৌঁছে দিলেই তো কাজটা হয়ে যাবে। না মানে আমি জানি না, জাস্ট মনে হলো এটা তো হতে পারে নাকি। না না না, আমার তা মনে হয় না মিস্টার হোপ। এই ধরনের এজেন্টরা স্বাধীনভাবে কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দূতাবাসগুলির সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা মধুর থাকে না। আমার বিশ্বাস আপনি ঠিকই বলছেন মিস্টার হোমস। এরকম একটা মূল্যবান দলিল সে নিজের হাতেই হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইবে। আমার তো মনে হচ্ছে আপনার কর্মপদ্ধতি খুবই চমৎকার। হোপ, এই একটি খারাপ ঘটনার জন্য আমরা কিন্তু আমাদের অন্য কর্তব্যগুলোকে অবহেলা করতে পারি না। চলো আমরা বেরোই। আর মিস্টার হোমস, সারাদিনে যদি নতুন কিছু ঘটে আমরা আপনাকে জানাবো, আর আপনিও আপনার তদন্তের ফলাফল অবশ্যই আমাদের জানাবেন কাইন্ডলি। ধন্যবাদ। 2 কূটনীতিবিদ অভিবাদন জানিয়ে গম্ভীরভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওরা চলে যাওয়ার পর শার্লক নীরবে পাইপটা ধরিয়ে গভীর চিন্তায় ডুবে গেল। আর আমি সকালে নিউজ পেপার খুলে আগের রাত্রে লন্ডনে যে চাঞ্চল্যকর অপরাধটা ঘটেছে সেটাতেই ডুবেছিলাম। এমন সময় আমার বন্ধুটি একটা উল্লাসধ্বনি করে লাফিয়ে উঠল এবং পাইপটাকে ম্যান্ডেলপিসের উপর রাখল। ইয়েস, এর থেকে ভালো রাস্তা আর নেই। পরিস্থিতিটা শোচনীয় হলেও একেবারে আশা হারানোর মতো এখনো কিছু হয়নি। এখনো যদি জানতে পারি এদের মধ্যে কে চিঠিটা নিয়েছে, তাহলে আর যাই হোক, এরা তো কাজ করে টাকার লোভে, আর গোটা ব্রিটিশ রাজকোষই তো রয়েছে আমার পেছনে। জিনিসটা যদি নিলামে ওঠে তাহলে আমিই কিনে নেব। ইয়েস ওয়াটসন, এটা খুবই সম্ভব যে ওদিক থেকে ভাগ্য পরীক্ষা করবার আগে সে একবার যাচাই করে দেখবে যে এদিক থেকে দর কতটা ওঠে। আর এরকম দুঃসাহসিক খেলা খেলতে পারে শুধুমাত্র 3 জনই, ওবার্টিন, লা রোদিয়েরা এবং এডুয়ার্ডো লুকাস। এদের প্রত্যেকের সঙ্গেই আমি দেখা করব ওয়াটসন। খবরের কাগজটা আরেকবার দেখে নিয়ে আমি বললাম, গোডলফিন স্ট্রিটের এডওয়ার্ডো লুকাস কি? হ্যাঁ। তার সঙ্গে তোমার আর দেখা হবে না। কেন? কারণ গত রাতেই সে তার বাড়িতে খুন হয়েছে।
এর আগে বহু অ্যাডভেঞ্চারে আমার বন্ধুটি আমাকে অবাক করে দিয়েছে। আজ আমি তাকে সম্পূর্ণভাবে অবাক করে দিতে পারায় মনে মনে খুবই খুশি হয়ে উঠলাম। সবিস্ময়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সে আমার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিল। সে যখন ধূমপান করতে করতে গভীর চিন্তায় ডুবেছিল, তখন আমি এই খবরটাই পড়ছিলাম। ওয়েস্টমিনস্টারে খুন। গতকাল রাতে নদী ও মাঠের মাঝামাঝি জায়গায় পার্লামেন্ট হাউসের বড় চূড়াটার ছায়ায় প্রায় নিচে অবস্থিত সেকেলে ধরনের নির্জন অষ্টাদশ শতাব্দীর বাড়ির 16 নম্বর গোডলফিন স্ট্রিটের একটি রহস্যজনক খুন হয়েছে। এই ছোট এবং সুন্দর বাড়িটাতে বেশ কয়েক বছর ধরে বাস করছেন মিস্টার এডওয়ার্ডো লুকাস। আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং দেশের একজন অন্যতম খ্যাতিমান শ্রেষ্ঠ শৌখিন গায়ক হিসেবে তিনি উঁচু মহলে অত্যন্ত পরিচিত ছিলেন। মিস্টার লুকাস অবিবাহিত, বয়স 34 বছর, আর তার গৃহস্থালী বলতে বয়স্ক পরিচারিকা মিসেস প্রিঙ্গল এবং খানসামা মিল্টন। মিসেস প্রিঙ্গল সকাল সকাল শুতে যান এবং বাড়ির ছাদের ঘরেই ঘুমন। খানসামাটি সন্ধ্যে থেকেই হ্যামারস্মিথে একটি বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। 10টার পর থেকে বাড়িতে মিস্টার লুকাস একাই ছিলেন বলা যায়। সেই সময় কি ঘটেছিল তা এখনো জানা যায়নি, কিন্তু 11:15 নাগাদ পুলিশ কনস্টেবল ব্যারেট গোডলফিন স্ট্রিট ধরে যেতে যেতে দেখতে পায় 16 নম্বরের দরজাটা খোলা। সে দরজায় ধাক্কা দেয়, কিন্তু কোনো জবাব আসে না। সামনের ঘরে একটা আলো দেখতে পেয়ে সে দালানে এগিয়ে গিয়ে আবার দরজায় শব্দ করে, কিন্তু এবারেও কোনো সাড়া মেলে না। সে তখন ঠেলা দিয়ে দরজা খুলে ঘরে ঢোকে। ঘরের সব কিছু ওলটপালট করা হয়েছে। আসবাবপত্র সব একদিকে স্তূপ করা, মাঝখানে একটা চেয়ার চিত হয়ে পড়ে রয়েছে, আর সেই চেয়ারের পাশে তখনও তার একটা পায়া আঁকড়ে ধরে পড়ে আছে বাড়ির হতভাগ্য ভাড়াটে। তার বুকে ছুরি মারা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই হয়তো তার মৃত্যু হয়েছে। যে ছুরিটা দিয়ে তাকে খুন করা হয়েছে সেটা একটা বাঁকানো ভারতীয় ছুরি। প্রাচ্যদেশীয় অস্ত্রশস্ত্রের নমুনা হিসেবে দেওয়ালে ঝুলিয়ে রাখা ছুরিটাকেই টেনে নামিয়ে নেওয়া হয়েছে। খুনের উদ্দেশ্য ডাকাতি বলে মনে হয় না, কারণ ঘরের মূল্যবান দ্রব্যাদি নেওয়ার কোনো রকম চেষ্টা করা হয়নি। মিস্টার এডওয়ার্ড লুকাস খুবই সুপরিচিত এবং জনপ্রিয় মানুষ ছিলেন, তাই তার এই রহস্যজনক নৃশংস পরিণতি তার বন্ধু মহলে ভীষণ বেদনা ও তীব্র সহানুভূতির সঞ্চার করবে। অনেকক্ষণ চুপ করে থেকে শার্লক প্রশ্ন করল, আচ্ছা ওয়াটসন, এ সম্পর্কে তোমার কি মত? অদ্ভুত একটা কোইন্সিডেন্স হয়তো। শুধুমাত্র কোইন্সিডেন্স? এই নাটকের যে 3 জন সম্ভাব্য অভিনেতার নাম আমরা করেছি, এই লোকটি তাদেরই একজন। আর যে মুহূর্তে আমরা জানতে পারলাম যে এই নাটকটি অভিনীত হচ্ছে, ঠিক তখনই সে নৃশংসভাবে নিহত হলো। এটাকে তো কোনো মতেই কোইন্সিডেন্স বলা যায় না ভায়া। না ওয়াটসন, না, এই দুটি ঘটনার মধ্যে কোনো একটা কানেকশন তো রয়েছে, থাকতেই হবে, আর সেই কানেকশনটা খুঁজে বের করাই হবে আমাদের কাজ। কিন্তু এখন তো সরকারি পুলিশ সবই জানতে পারবে। একেবারেই পারবে না ওয়াটসন। গোডলফিন স্ট্রিটে যা দেখতে পাবে তারা শুধু সেটুকুই জানবে। হোয়াইট হল টেরেসের কোনো কথাই তারা জানে না এবং জানবেও না। দুটো ঘটনাকেই জানি শুধু আমরা, আর তাদের মধ্যে সম্পর্কটাও খুঁজে বের করব আমরাই। এমন একটা স্পষ্ট প্রমাণ পেয়েছি যাতে যে কোনো অবস্থাতেই আমার সন্দেহটা লুকাসের ওপরই পড়ত। ওয়েস্টমিনস্টারের গোডলফিন স্ট্রিট হোয়াইট হল টেরেস থেকে মাত্র কয়েক মিনিটের পথ। অন্য যে 2জন স্পাইয়ের নাম আমি বললাম তারা থাকে ওয়েস্ট এন্ডের একেবারে শেষ প্রান্তে। সুতরাং ইউরোপীয় সচিবের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখা অথবা সেখান থেকে কোনো সংবাদ সংগ্রহ করা অন্য 2জনের তুলনায় লুকাসের পক্ষে অনেকটা সহজ ব্যাপার। ব্যাপারটা ছোট, কিন্তু ঘটনাগুলি যখন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটেছে, তখন এই ছোট ব্যাপারটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আরে আরে, আবার কি এলো? থালার ওপর কোনো মহিলার একটা কার্ড নিয়ে মিসেস হাডসন এলেন। শার্লক সেটা দেখল, ভুরু দুটো তুলল এবং তারপর কার্ডটা আমার হাতে দিল। বলল, মিসেস হাডসন, লেডি হিলডা ট্রেলাউনি হোপকে বলুন কাইন্ডলি ভেতরে আসতে। থ্যাংক ইউ। কিছুক্ষণ পরেই আমাদের বেকার স্ট্রিটের বাড়িতে প্রবেশ করলেন লন্ডনের সব থেকে লাবণ্যময়ী মহিলা। ডিউক অব বেলমিনস্টারের কনিষ্ঠ কন্যার রূপের খ্যাতি আগে অনেকবার শুনেছি, কিন্তু আজ তাকে সামনে থেকে দেখে বুঝলাম
কোনো বর্ণনা শুনে বা ফটোগ্রাফ দেখে তার আসল সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। তাও সেই শরৎকালের সকালে তাকে যেভাবে দেখলাম, তাতে শুধু তার সেই অপরূপ সৌন্দর্যই আমাদের মনে গভীর ছাপ ফেলে দেয়নি। তার গাল দুটো সুন্দর, কিন্তু আবেগে বিবর্ণ। চোখ দুটো উজ্জ্বল, কিন্তু সে যেন জ্বরেরও উজ্জ্বল্য। এই সুন্দরী গেস্ট যখন মুহূর্তের জন্য আমাদের দরজার ফ্রেমে এসে দাঁড়ালো, তখন সবার আগে আমাদের চোখে ধরা পড়ল আতঙ্ক, সৌন্দর্য নয়। আমার স্বামী কি এখানে এসেছিলেন মিস্টার হোমস? হ্যাঁ ম্যাডাম, এসেছিলেন। মিস্টার হোমস, আমি আপনাকে অনুরোধ করছি, আমি যেখানে এসেছিলাম সে কথা দয়া করে আমার স্বামীকে বলবেন না। আপনি বসুন। মহিলাটি মেঝেটা পার হয়ে জানলার দিকে পিঠ করে বসলেন। একজন রানীর মতোই দীর্ঘকায়, মাধুর্যময়ী এবং একান্তভাবেই নারীত্বের প্রতিমূর্তি যেন। ইয়োর লেডিশিপ, আমাকে বড়ই অসুবিধাজনক অবস্থায় ফেলে দিলেন আপনি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনি কি চান আমাকে বলুন? তার আগে কোনো রকম নিঃশর্ত প্রতিশ্রুতি আপনাকে আমি দিতে পারবো না। মিস্টার হোমস, আপনিও যাতে খোলাখুলি কথা বলেন, সেই আশাতেই আমিও খোলাখুলিভাবেই আপনাকে সব কথা বলবো। দেখুন, একটি মাত্র বিষয় ছাড়া বাকি সব বিষয়েই আমি ও আমার স্বামী পরস্পরকে সম্পূর্ণ বিশ্বাস করি। সেই একটি বিষয় হলো রাজনীতি। এ ব্যাপারে সে সবসময় ঠোঁটে কুলু পেটে থাকে, কিছুই বলে না আমাকে। এখন আমি বুঝতে পারছি যে গতকাল রাতে আমাদের বাড়িতে একটা অত্যন্ত ভয়ঙ্কর এবং শোচনীয় ঘটনা ঘটেছে। আমি যতটুকু জানি যে একটা কাগজ উধাও হয়েছে, কিন্তু যেহেতু ব্যাপারটা রাজনীতি সংক্রান্ত, সেজন্য এ ব্যাপারে আমার স্বামী আমাকে পুরোপুরি বিশ্বাস করছে না। অথচ সমস্ত ব্যাপারটা পুরোপুরি জানা আমার দিক থেকে একান্ত প্রয়োজন। হ্যাঁ, আমি একান্ত প্রয়োজনই বলছি। এইসব রাজনীতির লোকেরা ছাড়া একমাত্র আপনিই আসল ঘটনাটা জানেন। তাই আপনাকে অনুরোধ করছি মিস্টার হোমস, কি ঘটেছে এবং তার পরিণতিতে কি ঘটতে পারে সব কথা আমাকে ঠিক করে বলুন। সবটা আমার জানা খুব জরুরি মিস্টার হোমস। আপনার মক্কেলের স্বার্থের খাতিরেও আপনি যেন চুপ করে থাকবেন না, কারণ এটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, আমাকে পুরোপুরি বিশ্বাস করলে তবেই তার স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত হবে। যে কাগজটা চুরি গেছে সেটা কি? সরি ম্যাডাম, আপনি আমাকে যেটা করতে বলছেন সেটা আমার পক্ষে করা একেবারেই অসম্ভব। না না না। হ্যাঁ ম্যাডাম, আর আপনিও একটু বোঝার চেষ্টা করুন। আপনার স্বামী যদি এই বিষয়ে আপনাকে অন্ধকারে রাখাই উচিত বলে মনে করে থাকেন, সেক্ষেত্রে আমি যখন আসল ঘটনাটা জেনেছি গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতির বিনিময়ে, তখন আমি কি করে আপনাকে সেই কথাগুলো বলি? আর এইসব কথা জিজ্ঞেস করাও আপনার উচিত নয়। আর যদি খুব প্রয়োজন হয় তাহলে আপনি আপনার স্বামীকেই জিজ্ঞেস করতে পারেন। ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেনি। আপনি শেষ ভরসা মিস্টার হোমস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে ডিটেলসে বলতে হবে না। আপনি শুধু একটা কথা আমায় বলুন। কি? এই ঘটনায় আমার স্বামীর রাজনৈতিক জীবনের কোনো ক্ষতি হবে কি? দেখুন ম্যাডাম, ব্যাপারটার যদি কোনো সুরাহা না হয় তাহলে তার ফল খুবই খারাপ হতে পারে। আমি জানতাম। আর একটা প্রশ্ন মিস্টার হোমস, জানেন, এই দুর্ঘটনার ঠিক পরেই আমার স্বামীর মুখ থেকে যে কথা বেরিয়েছিল, তাতেই আমি বুঝতে পেরেছিলাম যে এই দলিলটা হারানোর ফলে সাধারণ মানুষের মধ্যে নাকি ভয়ানক প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এটা কি সত্যি মিস্টার হোমস? দেখুন ম্যাডাম, আপনার স্বামী যদি এই কথা বলে থাকেন তাহলে সেটা আমি উড়িয়ে দিতে পারি না। মানে কি ধরনের খারাপ ফল হতে পারে? না ম্যাডাম, আবার আপনি এমন প্রশ্ন করছেন যার উত্তর আমি আপনাকে দিতে পারবো না। তাহলে আর আপনার সময় নষ্ট আমি করব না। আমার সঙ্গে আরও খোলাখুলিভাবে কথা না বলার জন্য আমি আপনাকে দোষ দিচ্ছি না মিস্টার হোমস।
তবে আশা করি আমার স্বামীর ইচ্ছার বিরুদ্ধেও তার দুশ্চিন্তার অংশীদার হতে চেয়েছি বলে আপনিও আমার সম্পর্কে খারাপ কিছু ভাববেন না। আবার আপনাকে অনুরোধ করছি, আমার এখানে আসার কথা দয়া করে কাউকে বলবেন না। দরজার কাছ থেকে উনি আমাদের দিকে আবার তাকালেন। সেই সুন্দর ভয়ার্ত মুখ, সেই বিচলিত দুটি চোখ ও উদ্ভ্রান্ত মুখের ছবি আবার একবার দেখতে পেলাম। তারপরেই উনি চলে গেলেন। দরজা বন্ধ করার শব্দের সঙ্গে সঙ্গেই মহিলাটির পোশাকের খসখস শব্দ মিলিয়ে যেতেই শার্লক হেসে বলল, বলো ওয়াটসন, সুন্দরীদের নিয়েই তো তোমার কারবার। বলো তো, মহিলাটি কি খেলায় মেতেছেন? ওর আসল উদ্দেশ্য কি বলে মনে হচ্ছে? দেখো, ভদ্রমহিলার বক্তব্য কিন্তু খুব পরিষ্কার, আর ওর এই উদ্বেগও খুব স্বাভাবিক বলেই মনে হচ্ছে। তবে আর কয়েকটা জিনিস খেয়াল করো ওয়াটসন। ওর চেহারা, আচরণ, চাপা উত্তেজনা, অস্থিরতা, প্রশ্নের পর প্রশ্ন করবার ধৈর্য, এই সব কিছুর কথা ভেবে দেখো। উনি সমাজের যে স্তরের মানুষ, সেখানে কিন্তু সামান্য ব্যাপারে কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে না ওয়াটসন। হ্যাঁ, তার মানে তো উনি সত্যিই চিন্তিত এবং বিচলিত বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই। আর মনে রেখো, কিরকম অদ্ভুত আন্তরিকতার সাথে উনি আমাদের আশ্বাস দিয়ে গেলেন যে সবকিছু জানতে পারলে ওনার স্বামীরই ভালো হবে। এই কথার মাধ্যমে উনি কি বোঝাতে চাইলেন? আর একটা ব্যাপারও তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো ওয়াটসন, উনি কিরকম কায়দা করে আলোর দিকে পিছন ফিরে বসলেন। আসলে উনি চাননি যে ওর মুখের ভাবটা আমরা দেখে ফেলি। হ্যাঁ, ঘরের ওই চেয়ারটাই উনি বেছে নিলেন। অবশ্য মেয়েদের মনের কথা ভগবানও জানেন না। তোমরা তো মনে আছে ওয়াটসন, এই কারণে মার্গারেটে একজন মহিলাকে আমি সন্দেহ করেছিলাম। তার নাকের ওপর পাউডার ছিল না বলেই সেখান থেকে আসল সমাধানটা পাওয়া গেল। এরকম চোরাবালির ওপর প্রাসাদ কি করে তৈরি করা যাবে বলো তো ওয়াটসন? মেয়েদের অত্যন্ত তুচ্ছ কাজেরও গভীর অন্তর্নিহিত অর্থ থাকতে পারে। যাই হোক, গুড বাই ওয়াটসন। তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, গোডেলফ্রন স্ট্রিটের দিকে যাব। আমাদের পুলিশ বন্ধুদের সাথে একটু সকালটা কাটানো দরকার। যদিও স্বীকার করতে লজ্জা নেই যে এই বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই, তবু আমার ধারণা ওই এডুয়ার্ডোর কাছেই আমাদের রহস্যের সমাধান মিলবে। তবে ঘটনার আগেই থিওরি তৈরি করাটা মস্ত বড় ভুল ভায়া। ওয়াটসন, সাবধানে থেকো। আর কোনো নতুন গেস্ট এলে আমার হয়ে কথা বলো। যদি সম্ভব হয় লাঞ্চে তোমার সাথে মিট করছি। সারাটা দিন, তার পরের দিন এবং তারও পরের দিন শার্লক গুম হয়ে থাকলো। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলল না। এই বাইরে গেল, এই ফিরে এলো। একটানা ধূমপান করে গেল, মাঝে মাঝে একটু আদ্রু বেহালা বাজালো। কিছু সময় দিবা স্বপ্নে কাটালো। সময় অসময়ে স্যান্ডউইচ গিলল। আর আমি যেসব প্রশ্ন করলাম তার একটারও ঠিক করে উত্তর দিল না। স্পষ্ট বুঝতে পারলাম ইনভেস্টিগেশন নিয়ে ঠিক সুবিধে করে উঠতে পারছে না। যদিও কেসের কথা আমাকেও কিছুই বলেনি। খবরের কাগজ থেকেই আমি জেনেছি বিচার বিভাগীয় তদন্তের বিবরণ এবং মৃত ব্যক্তির খানসামা মিল্টনের গ্রেপ্তার ও ছাড়া পাওয়ার খবর। করোনারের বিচারে জুরিরা ইচ্ছাকৃত খুনের অভিযোগ এনেছিল, কিন্তু খুনিদের কোনো পাত্তাই পাওয়া গেল না। কোনো উদ্দেশ্য বা মোটিভের কথাও বলা যায়নি। ঘর ভর্তি অনেক মূল্যবান জিনিস ছিল, কিন্তু খুনি বা খুনিরা সেগুলো নেয়নি। মৃত ব্যক্তির কাগজপত্রেও কেউ হাত দেয়নি। সেগুলো ভালোভাবে পরীক্ষা করে দেখা হয়েছে। তা থেকে বোঝা যায় ভদ্রলোক ছিলেন আন্তর্জাতিক রাজনীতির একজন অত্যন্ত আগ্রহী ছাত্র। তিনি অবিরাম কথা বলে যেতে পারতেন এবং এর পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট ভাষাবিদ। বিভিন্ন দেশের প্রধান প্রধান রাজনীতিবিদদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কিন্তু তার ড্রয়ার ভর্তি দলিলপত্রের মধ্যে চাঞ্চল্যকর কিছু পাওয়া যায়নি। মহিলাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যদিও তার কিছু এলোমেলো ঘটনার আভাস পাওয়া যাচ্ছে, তবে সেটাও খুব ভাষা ভাষা। ব্যক্তি নির্বিশেষে সবার সাথেই তিনি মিশতেন, কিন্তু বন্ধু বলতে যা বোঝায় সেরকম কেউই তার ছিল না। তার স্বভাব চরিত্রে কোনো দোষ ছিল না। শান্ত পরিমিত আচরণ ছিল তার অন্যতম গুণ। সুতরাং তার মৃত্যু আগাগোড়াই এক বিরাট রহস্য, এবং হয়তো শেষ পর্যন্ত এই রহস্য উদ্ঘাটন করাই যাবে না। পুলিশ রহস্যের কোনো কিনারা করতে না পেরে খানসামা জন মিল্টনকে গ্রেফতার করেছিল, যদিও তাতে কোনো লাভ হয়নি। তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। সেই রাতে সে হ্যামারস্মিথে তার বন্ধুদের সঙ্গে দেখা করেছিল, কাজেই অ্যালিবাই একেবারে নিখুঁত।
এ কথা যদিও ঠিক, সে রাত্রে যখন সে বাড়ি ফেরার পথ ধরে তাতে খুনটা ধরা পড়ার আগেই তার ওয়েস্টমিনিস্টারে পৌঁছে যাওয়া উচিত ছিল। তবে দেরি হওয়ার কারণ হিসেবে সে যা জানিয়েছে সেটাও অবিশ্বাস করার কোনো কারণ নেই। সে জানিয়েছে কিছুটা পথ সে হেঁটে এসেছিল বলে তার দেরি হয়, ফলে রাত 12টার সময় সে এসে পৌঁছয় বাড়িতে এবং এই ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়ে। মনিবের সঙ্গে তার সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল। মৃত ব্যক্তির কিছু কিছু জিনিস, বিশেষ করে একটা ছোট খুরের বাক্স খানসামা জিনিসপত্রের মধ্যে পাওয়া গিয়েছিল। তবে সেই জানিয়েছে এগুলো তার মনিব তাকে উপহার দিয়েছিল। পরিচারিকা মিসেস প্রিঙ্গলও সে কথা সমর্থন করেছেন। 3 বছর হলো মিল্টন লুকাসের কাছে চাকরি করছে। একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য যে ইউরোপ ভ্রমণের সময় এডওয়ার্ডো লুকাস মিল্টনকে কিন্তু সঙ্গে নিত না। একবার সে একটানা 3 মাসের জন্য প্যারিসে গিয়েছিল, কিন্তু মিল্টনকে রেখে গিয়েছিল গোডলফিন স্ট্রিটের বাড়িতে। পরিচারিকা বলেছেন খুনের রাতে তিনি কিছুই শোনেননি। কোনো গেস্ট যদি তার মনিবের কাছে এসে থাকে তাহলে তার মনিবই তাকে নিজেই দরজা খুলে দিয়েছিল। কাজেই খবরের কাগজ পড়ে আমি যতটুকু যা জানলাম তাতে পরপর 3টে সকাল কেটে গেলেও রহস্যের ঘনঘটা একই রকম রয়ে গেল। শার্লক যদি বেশি কিছু জেনেও থাকে তাহলেও সে তা নিজের মনে মনে রেখে দিয়েছিল। আমাকে শুধু বলেছিল ইন্সপেক্টর লেস্ট্রেড এই ব্যাপারে ওর সাথে কনসাল্ট করছে। আমি জানতাম ঘটনার অগ্রগতি যা ঘটছে শার্লক বাড়িতে বসেই সব খবর রাখছে। 4র্থ দিনে প্যারিস থেকে একটা লম্বা টেলিগ্রাম এলো, আর মনে হলো যেন সব সমস্যার সমাধান হয়ে গেল। খবরটা ডেইলি টেলিগ্রাফের। এইমাত্র প্যারিসের পুলিশ এমন একটি তথ্য পেয়েছে যার ফলে গত রবিবার রাতে ওয়েস্টমিনিস্টারের গোডলফিন স্ট্রিটের মিস্টার এডওয়ার্ডো লুকাসের নৃশংস খুনের রহস্য অনেকটাই পরিষ্কার হয়েছে। আমাদের পাঠকদের নিশ্চয়ই মনে আছে এই ভদ্রলোককে তার নিজের ঘরেই ছুরিকাঘাতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ঘটনার জন্য প্রথমে তার খানসামাকে সন্দেহ করা হয়েছিল, কিন্তু সে একটি নিখুঁত অ্যালিবাই দেখাতে পারায় মামলা এগোয়নি। গতকাল রু অস্তালিজ এলাকার একটি ছোট ভিলায় থাকা ম্যাডাম আরিফ উর্নায় নামে এক মহিলার বিষয়ে তার চাকররা পুলিশকে জানায় যে তিনি পাগল হয়ে গেছেন। পরীক্ষা করে দেখা যায় তার মধ্যে সত্যিই খুব গুরুতর ও স্থায়ী ধরনের মানসিক রোগের লক্ষণ রয়েছে। তদন্ত করে পুলিশ জানতে পারে মাদাম ফুর্নায় সম্প্রতি দেশ ভ্রমণ করে গত মঙ্গলবার লন্ডনে ফিরেছেন। ওয়েস্টমিনস্টারের খুনের সঙ্গে তাকে জড়িত করার মতো যথেষ্ট প্রমাণও তাদের হাতে এসেছে। ছবি মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে ভদ্রমহিলার স্বামী মসিয়ে অরি ফুর্নায় এবং এডওয়ার্ডো লুকাস আসলে একই ব্যক্তি। অর্থাৎ মিস্টার লুকাস কোনো কারণে লন্ডন ও প্যারিস 2 জায়গায় আলাদা পরিচয়ে জীবনযাপন করছিলেন। মাদাম ফুর্নায় ক্রিওল বংশের পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অধিবাসী। তার স্বভাব খুবই উত্তেজনাপ্রবণ এবং আগেও ঈর্ষার কারণে তিনি কয়েকবার মানসিক ভারসাম্য হারিয়েছেন। ধারণা করা হচ্ছে এই মহিলাই কোনো এক উন্মাদনার মুহূর্তে লন্ডনের ওই ভয়ঙ্কর খুনটি করেছেন। গত সোমবার রাত্রে তিনি কোথায় ছিলেন তা এখনো পুরোপুরি জানা যায়নি, তবে এই বিষয়ে সন্দেহ নেই তার মতো চেহারার এক মহিলাকে মঙ্গলবার সকালে চেরিং ক্রস স্টেশনে দেখা গিয়েছিল এবং তার অস্বাভাবিক আচরণ ও হিংসাত্মক অঙ্গভঙ্গি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাই মনে করা হচ্ছে হয় তিনি পাগল অবস্থায় খুনটি করেছেন, অথবা খুনের পরের ধাক্কায় তার মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এখন তিনি তার অতীত জীবনের কোনো পরিষ্কার বর্ণনাই দিতে পারছেন না এবং ডাক্তাররাও আশা করছেন না যে তিনি আর সুস্থ হয়ে উঠবেন। আরও জানা গেছে গত সোমবার রাতে এক মহিলাকে, যিনি মাদাম ফুর্নায় হতে পারেন, গোডলফিন স্ট্রিটের ওই বাড়িটির ওপর নজর রাখতে দেখা গিয়েছিল। বিবরণটা আমি পড়ে শোনাচ্ছিলাম আর ততক্ষণে শার্লক তার ব্রেকফাস্ট শেষ করছিল। আমি এবার জিজ্ঞাসা করলাম, এই ব্যাপারে তোমার কি মনে হচ্ছে শার্লক? টেবিল থেকে উঠে এসে ঘরময় পায়চারি করতে করতে সে বলল, মাই ডিয়ার ওয়াটসন, আমি জানি ভেতর ভেতরে তুমি অনেক যন্ত্রণা ভোগ করেছো, কিন্তু আমি তোমাকে লাস্ট 3 দিন কিছু বলিনি, তার কারণ বলবার মতো কিছুই ছিল না। এমনকি এখনো প্যারিস থেকে পাঠানো এই নিউজ রিপোর্টও আমাদের খুব একটা সাহায্য করছে না। কিন্তু এডওয়ার্ডো লুকাসের মৃত্যু সংক্রান্ত প্রশ্নের উত্তর তো তুমি পেয়ে গেলে। না 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 ওয়াটসন, এডওয়ার্ডো লুকাসের মৃত্যু একটা সামান্য ঘটনা মাত্র, তুচ্ছ একটা অধ্যায় যাকে বলে। আমাদের আসল উদ্দেশ্য হলো ওই দলিলটার খোঁজ করা এবং একটি ইউরোপীয় সংকটকে প্রতিরোধ করা। গত 3 দিনে মাত্র একটাই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ওয়াটসন, আর সেটা হলো এই যে এখন অবধি কিছুই ঘটেনি।
সরকারের কাছ থেকে ঘন্টায় ঘন্টায় আমি খবর পাচ্ছি ওয়াটসন, ইউরোপের কোথাও কোনো গোলমালের চিহ্ন নেই। এখন চিঠিটা যদি হাতছাড়া হয়ে থাকে, না 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 না, সেটা হাতছাড়া হয়নি ওয়াটসন, সেটা হাতছাড়া হয়নি। আর যদি সেটা হাতছাড়া না হয়ে থাকে তাহলে সেটা কোথায় আছে, কার কাছে আছে, কেন সেটাকে চেপে রাখা হয়েছে? এই প্রশ্নই হাতুড়ির মতো বারবার আমার মাথায় আঘাত করছে। আর এটা কি সত্যি কাকতালীয় যে চিঠিটা উধাও হবার রাত্রেই লুকাসের মৃত্যু হলো? চিঠিটা কি আদৌ তার হাতে পৌঁছেছিল? তা যদি হয় তাহলে তার কাগজপত্রের মধ্যে সেটা নেই কেন? তার এই পাগল স্ত্রী কি সেটা সঙ্গে করে নিয়ে গেছে? যদি তাও হয় তাহলে কি চিঠিটা এখনো প্যারিসে তার বাড়িতেই আছে? ফরাসি পুলিশের মনে সন্দেহটা না জাগাতে পারলে সেখানে খোঁজ করব কেমন করে ভায়া ওয়াটসন? এটা এমন একটা কেস যেখানে ক্রিমিনালরা আমাদের কাছে যতটা বিপজ্জনক ঠিক ততটাই বিপজ্জনক আমাদের আইনও। প্রত্যেকটা লোকের হাতই আমাদের বিরুদ্ধে উদ্যত হয়ে আছে, অথচ একটা প্রকাণ্ড বড় স্বার্থ আজ বিপন্ন ওয়াটসন। এই সমস্যার একটা সফল পরিণতি যদি ঘটাতে পারি তাহলে সেটাই হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গৌরব। কথার মাঝেই মিসেস হাডসন আবার একটা নোট নিয়ে ঢুকলেন। আরে এই তো যুদ্ধক্ষেত্র থেকে শেষ খবরটা এসেছে। আরে আরে বাহ, মনে হচ্ছে লেস্ট্রেট ইন্টারেস্টিং কিছু একটা পেয়েছে ওয়াটসন। চলো টুপিটা পরে নাও, দুজনে মিলে একটু ওয়েস্টমিনিস্টারে বেরিয়ে আসি। চলো। অপরাধের ঘটনাস্থলে এই আমার প্রথম আগমন। যে শতাব্দীতে বাড়িটা তৈরি হয়েছিল তার মতোই আকৃতি বাড়িটার। লেস্ট্রেডের বুলডগের মতো মুখটা সামনের জানলা দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বিরাট চেহারার একটা কনস্টেবল দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে যেতেই সে এসে আমাদের সাদরে অভ্যর্থনা করল। যে ঘরে আমাদের নিয়ে যাওয়া হলো সেই ঘরেই খুনটা হয়েছিল, তবে এখন সেখানে আর খুনের কোনো চিহ্ন নেই। শুধু কার্পেটের ওপর একটা কুৎসিত ছড়ানো দাগ রয়ে গেছে। কার্পেটটা ঘরের মাঝখানে চৌকো আকারে পাতা, তার চারপাশে চকচকে পালিশ করা কাঠের টুকরো দিয়ে তৈরি পুরনো দিনের সুন্দর কাঠের মেঝে রয়েছে। ফায়ারপ্লেসের উপর সুন্দরভাবে সাজানো ছিল নানা উপহার পাওয়া অস্ত্রশস্ত্র। এগুলোর মধ্যেই একটি অস্ত্র সম্ভবত খুনের রাতে ব্যবহার করা হয়েছিল। জানলার নিচে রাখা ছিল একটা বড় লেখার টেবিল। ঘরের প্রত্যেকটা জিনিস, ছবি, কম্বল, পর্দা, সবকিছুতেই এক ধরনের বিলাসী মেয়েলি রুচির ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। লেস্ট্রেড জিজ্ঞেস করল, প্যারিসের সংবাদটা দেখেছেন? শার্লক মাথা নাড়ল। মনে হচ্ছে আমাদের ফরাসি বন্ধুরা এবার ঠিক জায়গাতেই ধরতে পেরেছে। তারা যা বলছে তাতে কোনো সন্দেহের অবকাশই নেই। মহিলাটি দরজায় এসে কড়া নাড়ে। তার আশাটা নিশ্চয়ই অপ্রত্যাশিত ছিল, কারণ এই লুকাস লোকটি খুব একা একা থাকত। তবু সে মহিলাকে ভেতরে ঢুকতে দেয়। রাস্তায় তো আর তাকে ফেলে রাখা যায় না। মহিলাটি বলে অনেক খোঁজ খবর করে সে তার ঠিকানা পেয়েছে। তারপর তাদের কিছু বাকবিতণ্ডা হয়, কথা কাটাকাটি বাড়তে থাকে, আর শেষে হাতের কাছে ছুরি থাকায় ঘটনাটা খুনে গড়াতে দেরি হয়নি। সবকিছু সঙ্গে সঙ্গে হয়নি, সময় লেগেছে, কারণ ঘরের চেয়ারগুলো একদিকে ছুঁড়ে ফেলা হয়েছিল। বোঝা যায় লুকাস তাকে থামাতে গিয়ে একটা চেয়ারও হাতে নিয়েছিল। এখন পুরো ঘটনাটা এত পরিষ্কার মনে হচ্ছে যেন নিজের চোখের সামনে সবটা ঘটতে দেখেছি। অথচ তাও তুমি আমাকে ডেকে পাঠিয়েছ। আহা, তা তো পাঠিয়েছি, সে আর একটা অন্য ব্যাপার, অতি তুচ্ছ ব্যাপার, কিন্তু ওই ধরনের ব্যাপারেই তো আপনি বেশি আগ্রহী। কি জানেন, ভারী অদ্ভুত, মানে বলতে পারেন খামখেয়ালি। মূল ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই, দেখলেই বোঝা যায়, মানে যোগ থাকতেই পারে না। কি সেই ব্যাপার? আপনি তো জানেন এই ধরনের অপরাধ ঘটার পর আমরা খুব সাবধানে থাকি, যাতে কোনো জিনিস তার জায়গা থেকে না সরানো হয়। এখানেও কিছু সরানো হয়নি। একজন অফিসার দিন রাত এখানে পাহারা দিচ্ছিল। আজ সকালে লোকটিকে কবর দেওয়ার পর এই ঘর সংক্রান্ত তদন্তের কাজও শেষ হলো। তখন ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করা যাক। এই কার্পেটটা দেখুন, এটা মেঝেতে আটকানো নয়, শুধু পাতা ছিল, তাই এটাকে একটু তোলা হলো। আর তখনই দেখা গেল। হ্যাঁ, কি দেখা গেল?
দেখুন, আমরা যা দেখলাম সেটা আপনি 100 বছরের মধ্যেও ভাবতে পারতেন না। কার্পেটের উপর ওই রক্তের দাগটা দেখতে পাচ্ছেন? দেখুন, এই দাগটা কার্পেটটা নিশ্চয়ই অনেকটা শুষে নিয়েছে, তাই নয় কি? অবশ্যই নিয়েছে। এবার দেখুন, শুনলে অবাক হবেন যে ওর ঠিক নিচের সাদা কাঠের উপর কোনো দাগ নেই। কোনো দাগ নেই, কিন্তু দাগ তো অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কিন্তু আসল ঘটনা হলো সেখানে কোনো দাগ নেই। কার্পেটের একটা কোণ হাতে নিয়ে লেস্ট্রেড সেটাকে উল্টে দিল। তারপর দেখালো সে যা বলেছে তাই ঠিক। কিন্তু কার্পেটের নিচের দিকটাতেও তো ওপরের দিককার মতো লাল দাগ রয়েছে। তার একটা ছাপ তো মেঝের উপরে পড়তেই হবে। শার্লক হোমসকে অবাক করে দিতে পারায় লেস্ট্রেড মুচকি মুচকি হাসতে লাগলো। এবার এর কারণটা আপনাকে দেখাচ্ছি। একটা দ্বিতীয় দাগ আছে, কিন্তু অন্যটার সঙ্গে সেটা ঠিক মিলছে না। আপনি দেখুন। বলতে বলতেই লেস্ট্রেড কার্পেটের আরেকটা কোণ তুলে ধরল। সত্যি তো, সেকেলে ধরনের চৌকো সাদা মেঝের উপর একটা বড় লাল দাগ রয়েছে। এটা সম্পর্কে আপনি কি বলবেন মিস্টার হোমস? কেন? এটা তো খুব সহজ ব্যাপার লেস্ট্রেড। দুটো দাগ এক জায়গাতেই ছিল, কিন্তু কার্পেটটাকে ঘুরিয়ে পাতা হয়েছে, এবং যেহেতু কার্পেটটা চৌকো এবং কোনো কিছু দিয়ে মাটির সাথে আটকানো নয়, তাই সহজেই কাজটা করা গেছে। কার্পেটটা যে ঘুরিয়ে পাতা হয়েছে সে কথা বলবার জন্য সরকারি পুলিশের আপনাকে দরকার নেই মিস্টার হোমস। এটা তো খুবই পরিষ্কার ব্যাপার। আর কার্পেটটা এইভাবে পাতলেই দুটো দাগ উপরে নিচে সমানভাবে পড়ে। কিন্তু আমি জানতে চাই কার্পেটটা কে ঘোরালো এবং কেন ঘোরালো। শার্লকের কঠিন মুখটা দেখেই বুঝতে পারছি তীব্র উত্তেজনায় ভেতর ভেতর সে ফুঁসছে। বলল, এদিকে এসো লেস্ট্রেড। দালানের ওই কনস্টেবলটি কি সারাক্ষণ ওখানে পাহারায় আছে? হ্যাঁ, তা আছে। গুড। আমার কথা মন দিয়ে শোনো। ওকে ভালোভাবে পরীক্ষা করো। না, আমাদের সামনে করো না। আমরা এখানে অপেক্ষা করছি। ওকে পেছনের ঘরে নিয়ে যাও। একা থাকলে সম্ভবত ওর কাছ থেকে একটা স্বীকারোক্তি বের করে নিতে পারবে। ওকে জিজ্ঞেস করো কোন সাহসে ও এখানে অন্য লোককে আসতে দিয়েছে এবং তাকে এখানে রেখে বাইরে গেছে। ও এই কাজ করেছে কিনা তা একদম জিজ্ঞেস করবে না। তুমি কনফিডেন্টলি ওকে চার্জ করবে। ধরেই নাও যে ও এই কাজটা করেছে। ওকে বলবে তুমি জানো যে কেউ না কেউ এখানে এসেছিল। ওর উপরে চাপ দাও লেস্ট্রেড। ওকে বলো যে একমাত্র সব কথা স্বীকার করলেই ওকে ক্ষমা করা যেতে পারে, না হলে ওর শাস্তি হবে মারাত্মক। তোমাকে যেটা বললাম ঠিক তাই করবে। যাও। সর্বনাশ, কি বলছেন? ঠিক আছে, যদি সত্যি ব্যাপারটাও জেনে থাকে তাহলে অবশ্যই ওর কাছ থেকে আমি সব কথা বের করেই ছাড়ব। লেস্ট্রেড দ্রুত বেগে হলে ঢুকে গেল। আর কয়েক মিনিট পরেই পেছনের ঘর থেকে তার তর্জন গর্জন আমাদের কানে এলো। কাকে এখানে আসতে দিয়েছো তুমি? সাহস কি করে হয় তোমার? তোমার চাকরি তো যাবেই, তুমি যাতে জেলের খানি টানো সেটাও আমি দেখব। সাথে সাথে শার্লক উত্তেজিত হয়ে বলল, এবার বর্সন, এবার। শার্লকের কনফিডেন্ট চালচলনে মুখোশের আড়ালে যে একটা দানবীয় শক্তি লুকোনো থাকে সেটা যেন হঠাৎ তীব্র বেগে আত্মপ্রকাশ করল। মেঝের কার্পেটটা সরিয়ে দুই হাঁটু ও হাতের ওপর ভর দিয়ে ঝুঁকে পড়ে নিচের প্রতিটি কাঠের চৌকো টুকরোকে নখ দিয়ে সে আঁচড়াতে লাগলো। হঠাৎ একটা কাঠের একপাশে নখ ঢুকিয়ে দিতেই সেটা একটুখানি সরে গেল। বাক্সের ডালার মতো কবজাটা একপাশে উঠে গেল। তার নিচে একটা ছোট কালো গর্ত দেখা গেল। শার্লক সাগ্রহে তার মধ্যে হাতটা ঢুকিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ক্রোধ ও হতাশা ফুটে উঠল তার গলায়। গর্তটা ফাঁকা। জলদি ওয়াটসন, জলদি। যেমন ছিল এটাকে রেখে দাও আবার। কাঠের ডালাটা যথাস্থানে নামিয়ে দেওয়া হলো। কার্পেটটা সবে আবার পাতা হয়েছে এমন সময় দালানে লেস্ট্রেডের গলা শোনা গেল। সে ঘরে ঢুকে দেখল হোমস শ্রান্ত হয়ে ম্যান্টেলপিস্টে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, আর সম্পূর্ণ হাল ছেড়ে দিয়ে দুঃসহ দীর্ঘশ্বাসকে চেপে রাখবার আপ্রাণ চেষ্টা করছে। একটু দেরি হয়ে গেল বলে আমি দুঃখিত মিস্টার হোমস। বুঝতে পারছি এই ব্যাপারটা নিয়ে আপনি খুবই চিন্তিত। দেখুন, লোকটা সবকিছু স্বীকার করেছে। এই যে, এসো ম্যাকফারসন, তুমি তোমার এই অমার্জনীয় কাজের কথা এই ভদ্রলোকদের সামনে খুলে বলো। দশাশয় চেহারার কনস্টেবলটি খুবই অনুতপ্ত ভঙ্গিতে ঘরে ঢুকল। সত্যি বলছি স্যার, কোনো ক্ষতি হতে পারে তা আমি বুঝতে পারিনি।
কাল সন্ধ্যায় একটি মেয়ে দরজার কাছে এলো, বলল বাড়িটা ভুল করেছিল। তারপর দুজনে একটু কথাবার্তা বললাম। আসলে সারাদিন পাহারায় থাকলে তো খুব একা একা লাগে, তাই আর কি। বেশ, তারপর কি হলো সেটা বলো। মেয়েটি বলল সে খবরের কাগজে সব পড়েছে, তাই খুনটা যেখানে হয়েছিল সেটা একবার দেখতে চায়। মেয়েটি খুব ভদ্র ঘরের আর সুন্দরভাবেও কথা বলছিল, তাই ভাবলাম একবার দেখালে ক্ষতি কি। কার্পেটের উপর দাগটা দেখা মাত্রই সে মেঝেতে অজ্ঞান হয়ে সোজা পড়ে গেল, যেন একেবারে মরে গেছে। আমি দৌড়ে পিছনে গিয়ে জল নিয়ে এলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। তারপর আমি একটু ব্র্যান্ডি আনতে ওদিকের আইভি প্ল্যান্টে গেলাম। ব্র্যান্ডি নিয়ে ফিরে এসে দেখি মেয়েটি সুস্থ হয়ে উঠে চলে গেছে। বোধহয় খুব লজ্জা পেয়েছিল, তাই আমাকে আর মুখ দেখাতে সাহস পায়নি। ওই কার্পেটটা সরানো হয়েছিল কি? তা স্যার একটু সরে নড়ে গিয়েছিল বই কি। আমি তো ফিরে এসে সেই রকমই দেখেছিলাম। আসলে কার্পেটটা কিছু দিয়ে মাটির সাথে আটকানো নেই, আর তার উপরে এই মেয়েটি পড়ে যাওয়ায় সেটা একটু কুঁচকে গিয়েছিল। পরে আমি ওটাকে টান টান করে দিয়েছিলাম। কনস্টেবল ম্যাকফারসন, বুঝে গেলে তো আমাকে ফাঁকি দেওয়া যায় না। তুমি নিশ্চয়ই ভেবেছিলে তোমার এই কর্তব্যে গাফিলতি আমি ধরতে পারবো না, কিন্তু কার্পেটের দিকে চোখ পড়তেই আমি বুঝে গেছি যে তুমি কাউকে ঘরে ঢুকতে দিয়েছিলে। তোমার ভাগ্য ভালো যে কিছু চুরি যায়নি, না হলে তোমাকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়তাম। আর মিস্টার হোমস, সরি, মানে এত ছোট একটা ব্যাপারের জন্য আপনাকে বিরক্ত করতে চাইনি আমি, কিন্তু আমি ভেবেছিলাম এই যে দ্বিতীয় দাগটা প্রথম দাগের সঙ্গে মিলছে না, এটা আপনার কাছে একটা ইন্টারেস্টিং বিষয় হতে পারে। হ্যাঁ, সত্যি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা ম্যাকফারসন, মহিলাটা কি মাত্র একবারই এসেছিল? হ্যাঁ স্যার, ওই একবারই। নাম জিজ্ঞেস করেছিলেন? না স্যার, নাম তো বলেনি। বলল টাইপরাইটিংয়ের ব্যাপারে একটা বিজ্ঞাপন দেখে এসেছিল, কিন্তু নম্বরটা ভুল করেছিল। বড্ড সুন্দর ভদ্র মেয়ে স্যার। ছিপছিপে লম্বা, সুন্দরী? হ্যাঁ স্যার, মিষ্টি চেহারার মেয়ে। বয়সও খুব বেশি নয়। কেউ কেউ হয়তো খুবই সুন্দরী বলবে। অফিসার, আমাকে একটিবার দেখতে দাও না। এমন মিষ্টি করে সে বলছিল, আমি ভাবলাম দরজা দিয়ে একটুখানি মাথাটা গলালে কি আর এমন ক্ষতি হবে। পরনে কি ছিল তার? সাদা সিধে স্যার, পা পর্যন্ত ঝোলা একটা ঢিলে জামা। তখন কটা বাজে তোমার মনে আছে? তখন ধরুন ওই সন্ধ্যা হয়। ব্র্যান্ডি নিয়ে যখন ফিরে আসি তখন রাস্তার ল্যাম্পগুলো জ্বালানো হচ্ছিল। ভেরি গুড। চলো ওয়াটসন, অন্য জায়গায় আমাদের এর থেকেও জরুরি একটা কাজ রয়েছে। আমরা যখন চলে আসছি তখনও লেস্ট্রেড সামনের ঘরটাতেই থেকে গেল। অনুতপ্ত কনস্টেবল ম্যাকফারসন এগিয়ে এসে আমাদের দরজা খুলে দিল। সিঁড়িতে পা দিয়েই শার্লক হঠাৎ পেছনে ঘুরে গেল। পকেট থেকে কি একটা বার করে কনস্টেবলের দিকে এগিয়ে দিল। কনস্টেবলটি হাঁ করে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত, তারপরই অবাক হয়ে বলে উঠল, ওহ মাই গড! হ্যাঁ স্যার। শার্লক ঠোঁটের ওপর তর্জনীটা তুলে ধরল, তারপর হাতটা বুক পকেটে ঢুকিয়ে দিল এবং হাসতে হাসতে রাস্তায় পা দিল। চমৎকার ওয়াটসন, চমৎকার। খেলা এখন শেষ অঙ্কে এসে পৌঁছেছে। জবনিকা ওঠার মুহূর্ত। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো রকম কোনো যুদ্ধ হওয়ার আশঙ্কা নেই। মাননীয় ট্রেলাউনি হোপের রাজনৈতিক জীবনের সামান্যতম আঁচও পড়বে না। সেই অবিবেচক রাজা তার বোকামির জন্য কোনো শাস্তি পাবে না, এমনকি প্রধানমন্ত্রীকেও কোনো ইউরোপীয় জটিলতার মুখে পড়তে হবে না। আমরা যদি যথেষ্ট ঠান্ডা মাথায় সামান্য বুদ্ধি আর কৌশল কাজে লাগাই, তবে এমনভাবে সবকিছু মিটিয়ে ফেলা যাবে যে কারও কোনো ক্ষতিই হবে না। যদিও একটা কথা ঠিক, পরিস্থিতি যে কোনো মুহূর্তে জটিল থেকে জটিলতর হতে পারত। বলো কি, সমাধান করে ফেলেছ? একেবারেই না ওয়াটসন, এখনো কয়েকটা দিক কুয়াশার আড়ালেই রয়েছে। তবে হাতে যা এসেছে তাতেই রহস্যের পথ প্রায় উন্মুক্ত। এরপরেও বাকি অংশ যদি আমরা বুঝতে না পারি, তবে সেটা আমাদেরই অযোগ্যতা বলতে হবে। যাই হোক, চলো আর দেরি নয়, সোজা হোয়াইট হল টেরেসের দিকে যাই। সেখানে এই জটিল নাটকের শেষ দৃশ্য মঞ্চস্থ হবে আর সমস্ত রহস্যের অবসান ঘটবে।
ইউরোপীয় সচিবের বাসভবনে পৌঁছেই শার্লক লেডি ট্রেলাউনি হোপের খোঁজ করল। পথ দেখিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো মর্নিং রুমে। আমাদের দেখেই লেডি হিল্ডার মুখ ক্ষোভে লাল হয়ে উঠল। উনি বললেন, এটা কিন্তু আপনি ঠিক করলেন না মিস্টার হোমস। এটা অত্যন্ত অন্যায় এবং ইনসেনসিটিভ একটা কাজ করলেন আপনি। আমি আপনাকে আগেই বলেছিলাম আমি যে আপনার কাছে গিয়েছিলাম সেটা যেন গোপন থাকে, কারণ না হলে আমার স্বামী ভাবতে পারেন আমি তার ব্যাপারে ইন্টারফেয়ার করছি। অথচ আপনি এখানে এসে আমাকে সেই অস্বস্তিকর অবস্থাতেই ফেললেন। এবার তো স্পষ্টই মনে হবে আমাদের মধ্যে যেন কোনো গোপন যোগাযোগ বা ব্যবসায়িক সম্পর্ক আছে। আসলে আনফর্চুনেটলি আমার কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না ম্যাডাম, কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিলটা উদ্ধারের কাছে তো আমাকে নিযুক্ত করা হয়েছে, যেটা উদ্ধার করা না গেলে তার ফল খুব মারাত্মক হতে চলেছে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে সেটা আমার হাতে ফিরিয়ে দিন। লেডি হিল্ডা লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। তার সুন্দর মুখ থেকে সব রং যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। তার চোখ চকচক করছে, শরীর কাঁপছে। আমার মনে হলো যেন উনি জ্ঞান হারাবেন। তারপর প্রচণ্ড চেষ্টায় সেই ধাক্কা কাটিয়ে উঠলেন উনি। প্রবল বিস্ময় ও ক্ষোভ তার মুখে ফুটে উঠল। আপনি আমাকে অপমান করছেন মিস্টার হোমস। আস্তে আস্তে ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, তাতে কোনো লাভ হবে না। আপনি বরং চিঠিটা আমাকে দিন। মহিলাটি ঘন্টার কাছে ছুটে গেলেন। খানসামা এসে আপনাদের বের করে দেবে। ঘন্টা বাজাবেন না লেডি হিল্ডা। যদি বাজান তাহলে কিন্তু একটা কেলেঙ্কারিকে এড়াবার জন্য আমার যাবতীয় চেষ্টা সব বিফলে যাবে। চিঠিটা দিয়ে দিন, সব ঠিক হয়ে যাবে। আমাকে যদি আপনি সাহায্য করেন আমি সবকিছু ঠিক করে দেব, আর যদি আমার বিরুদ্ধে যান আপনার সব কথা আমি ফাঁস করে দেব। অপরূপ উদ্ধত ভঙ্গিমায় দাঁড়িয়ে রইলেন লেডি হিল্ডা। দু চোখ শার্লকের উপর নিবদ্ধ, যেন বুঝে নিতে চাইছেন শার্লকের মনের কথা। উনি ঘন্টার উপর হাত রাখলেন, কিন্তু বাজালেন না। আপনি আপনি আমাকে ভয় দেখাতে চাইছেন মিস্টার হোমস। এভাবে এখানে এসে একজন মহিলার উপর জোর খাটাচ্ছেন আপনি। এটা বুঝি খুব পুরুষোচিত কাজ? আপনি বলছেন আপনি কিছু জানেন। বলুন না, বলুন না, কি জানেন আপনি? কি জানেন বলুন। কাইন্ডলি আপনি বসুন ম্যাডাম, পড়ে গেলে আপনি চোট পাবেন। আর আপনি না বসা পর্যন্ত আমি আপনাকে একটাও কথা বলবো না। আমি আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি মিস্টার হোমস। লাগবে না লেডি হিল্ডা, 1 মিনিটই যথেষ্ট। আমি জানি আপনি এডওয়ার্ডো লুকাসের কাছে গিয়েছিলেন, ওই গোপন দলিলটা তার হাতে দিয়েছিলেন বেশ চালাকি করে, আবার কাল সন্ধ্যাবেলা সেই ঘরে গিয়েছিলেন এবং কার্পেটের তলায় গোপন জায়গা থেকে চিঠিটা বার করে নিয়ে এসেছেন। ছাইয়ের মতো সাদা মুখ তুলে উনি শার্লকের দিকে তাকালেন, দুবার ঢোক গিলে বললেন, আপনি আপনি পাগল মিস্টার হোমস, আপনি পাগল। শার্লক পকেট থেকে এক টুকরো কার্ডবোর্ড বের করল। জিনিসটা ফটোগ্রাফ থেকে কেটে নেওয়া একজন মহিলার ছবি। ভেবেছিলাম কাজে লাগতে পারে, তাই সঙ্গে রেখেছিলাম। পুলিশের লোক দেখে চিনতে পেরেছে। লেডি হিল্ডা আবার ঢোক গিললেন, তারপর চেয়ারে বসে পড়লেন। দেখুন লেডি হিল্ডা, চিঠিটা আপনার কাছেই আছে আমি জানি। ব্যাপারটা এখনো মিটিয়ে নেওয়া যায়। আপনাকে কোনো রকম বিপদে ফেলবার কোনো ইচ্ছে আমার নেই। হারানো চিঠিটা আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারলেই আমার কর্তব্য শেষ। আমার কথা শুনুন, আমার সঙ্গে খোলাখুলি কথা বলুন, এছাড়া আপনার বাঁচবার আর কোনো পথ নেই। মহিলাটির সাহস প্রশংসনীয়। এত কাণ্ডের পরও উনি হার মানলেন না। আবার বলছি মিস্টার হোমস, একটা ভ্রান্ত ধারণা আপনাকে পেয়ে বসেছে। শার্লক এবার চেয়ার থেকে উঠে পড়ল। আই এম সরি লেডি হিল্ডা, আপনার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু সবই বৃথা গেল। এগিয়ে গিয়ে শার্লকই এবার ঘন্টাটা বাজালো। বাটলার ঘরে ঢুকতেই ও তাকে জিজ্ঞেস করল, মিস্টার ট্রেলাউনি হোপ কি বাড়িতে আছেন? না, তবে তিনি 1:45টার মধ্যে চলে আসবেন স্যার। শার্লক ঘড়ি দেখল।
এখনো 15 মিনিট। ঠিক আছে, আমি অপেক্ষা করব। বাটলার ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করা মাত্রই লেডি হিল্ডা শার্লকের পায়ের কাছে নতজানু হয়ে বসে দুহাত বাড়িয়ে দিয়ে মুখ তুলে তাকালো। তার চোখে জল। আমাকে আমাকে বাঁচান মিস্টার হোমস, আমাকে বাঁচান। আমি সত্যি বলছি, ভগবানের নামে শপথ করে বলছি, আমি ওকে খুব ভালোবাসি। ওর কোনো ক্ষতি হোক আমি চাই না মিস্টার হোমস। আপনি আপনি প্লিজ আমাকে বাঁচান। শার্লক তাকে তুলে ধরল। ম্যাডাম, এই শেষ মুহূর্তেও যে আপনার সুবুদ্ধি ফিরে এসেছে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আর এক মুহূর্তও সময় নষ্ট করা যাবে না। বলুন, চিঠিটা কোথায়? খুব দ্রুত একটা লেখার ডেস্কের কাছে গিয়ে চাবি ঘুরিয়ে একটা ড্রয়ার খুলে ফেললেন লেডি হিল্ডা। ভেতর থেকে বার করে আনলেন নীল রঙের একটা খাম। এই সেই চিঠি মিস্টার হোমস, সত্যি বলছি, ভেতরে কি আছে আমি খুলেও দেখিনি। এটা কিভাবে ফেরত দেওয়া যায়, কিভাবে ফেরত দেওয়া যায়? জলদি জলদি একটা পথ পার করতে হবে। আচ্ছা, মিস্টার হোপের চিঠিপত্রের বাক্সটা কোথায়? এখন ওর বেডরুমেই আছে। ভেরি গুড, আপনি এক্ষুনি সেটাকে নিয়ে আসুন। মিনিট খানেক পরেই একটা লাল চ্যাপ্টা বাক্স হাতে নিয়ে তিনি ফিরে এলেন। আগের বার এটাকে কিভাবে খুলেছিলেন? আপনার কাছে একটা ডুপ্লিকেট চাবি তো আছে নিশ্চয়ই, খুলুন এটাকে। লেডি হিল্ডা বুকের ভেতর থেকে একটা ছোট্ট চাবি বের করলেন। বাক্সটা খোলা হলো। কাগজপত্রে ভর্তি বাক্স। অন্যান্য কাগজপত্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাক্সের একেবারে নিচের দিকে রেখে দিল। তারপর বন্ধ হয়ে গেল বাক্স এবং লক করে সেটা রেখে আসা হলো মিস্টার হোপের বেডরুমে যথাস্থানে। হ্যাঁ, এবার আমরা তৈরি। এখনো হাতে 10 মিনিট সময় আছে। লেডি হিল্ডা, আপনাকে আড়াল করতে আমি অনেক দূরে গিয়েছি। তার প্রতিদানে এই ঘটনার আসল কারণটা আপনি আমায় খুলে বলুন। হ্যাঁ, যে সময়টুকু হাতে আছে তার মধ্যেই বলুন। আমি আমি আপনাকে সব কথা বলবো। মিস্টার হোমস, আমি যে আপনাকে কি করে বোঝাই, মানে ওকে এক মুহূর্তের জন্য কষ্ট দেওয়ার আগে আমি নিজের ডান হাতটা পর্যন্ত কেটে ফেলতেও পারি। লন্ডনে আর কোনো স্ত্রী হয়তো তার স্বামীকে আমার মতো ভালোবাসে না, কিন্তু আমার স্বামী যদি জানতে পারে আমি কি করেছি, মানে মানে কি করতে বাধ্য হয়েছি, তাহলে তাহলে ও আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। ওর কাছে সম্মান খুব বড় জিনিস, আর অন্য কারোর মধ্যে ও যদি সম্মানের বিন্দুমাত্র অভাব দেখে, ও তাহলে সেটা কখনো ভুলতে বা ক্ষমা করতে পারে না। দয়া করে আমাকে সাহায্য করুন মিস্টার হোমস। ওর সুখই আমার সুখ। অথচ 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 কি ভয়ঙ্কর সংকটের মধ্যে যে পড়লো আমাদের জীবন। তাড়াতাড়ি ম্যাডাম, সময় নেই হাতে বেশি। মিস্টার হোমস, আসলে এই এই সব কিছুর মূলে আমার একটা চিঠি, মানে বিয়ের আগে লেখা আমার একটা বিবেচনাহীন চিঠি, একটা একটা অর্থহীন চিঠি, একটা আবেগপ্রবণ কিশোরী মেয়ের প্রেমের চিঠি। কারোর কোনো ক্ষতি আমি করতে চাইনি, অথচ অথচ ও সেটাকেই গর্হিত বলে মনে করতো। ও যদি চিঠিটা পড়তো তাহলে আমার ওপর ওর বিশ্বাস চিরতরে ভেঙে যেত। বিশ্বাস করুন, আমি না এই চিঠিটা অনেক বছর আগে লিখেছিলাম। ভেবেছিলাম সেসব কথা সকলেই ভুলে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই লুকাস লোকটার কাছেই শুনলাম যে সেই চিঠিটা তার হাতে এসেছে এবং সেটা সে আমার স্বামীকে দেবে। আমি তার কাছে করুণা ভিক্ষা করলাম। সে আমায় বলল আমার স্বামীর চিঠিপত্রের বাক্স থেকে একটা বিশেষ দলিল যদি আমি তাকে দিই তবেই সে আমাকে ওই চিঠিটা ফেরত দেবে। আমার স্বামীর অফিসে লুকাসের কয়েকজন গুপ্তচর আছে, তারাই ওই চিঠিটার কথা লুকাসকে বলেছে। সে আমাকে আশ্বাস দিয়েছিল যে এতে আমার স্বামীর কোনো ক্ষতি হবে না। মিস্টার হোমস, আমার জায়গায় একবার আপনি নিজেকে বসিয়ে দেখুন, এই অবস্থায় আমি কি করতাম। স্বামীকে সব কথা খুলে বলতে পারতেন। আমি তা পারিনি মিস্টার হোমস, আমি পারিনি।
একদিকে দেখতে পেলাম নিশ্চিত সর্বনাশ, আর অন্যদিকে মানে আমার স্বামীর কাগজপত্র সরানোটা সাংঘাতিক কাজ বলে মনে হলেও রাজনীতির ব্যাপারে তার ফলাফলটা আমি ঠিক বুঝতে পারিনি। অথচ ভালোবাসা আর বিশ্বাসের ব্যাপারে ফলাফলটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম। আর সেই জন্যই আমি এ কাজ করেছি মিস্টার হোমস। আমি চাবির একটা ছাঁচ তৈরি করিয়ে নিয়েছিলাম। এই লুকাসই ডুপ্লিকেট চাবি তৈরি করিয়ে দিয়েছিল। চিঠিপত্রের বাক্সটা খুলে কাগজটা বের করে নিয়ে গোডেলফিন স্ট্রিটে গেলাম। সেখানে কি ঘটেছিল ম্যাডাম? কথা মতো দরজায় গিয়ে টোকা দিলাম। লুকাস দরজা খুলল। তার পিছন পিছন ঘরে ঢুকলাম, কিন্তু হলের দরজাটা খোলাই রইল, কারণ লোকটার সঙ্গে একা একা থাকতে আমার ভয় করছিল। ওই ঘরটাতে ঢোকবার সময় একজন মহিলাকে আমি বাইরে দেখেছিলাম। তারপর কাজকর্ম মিটে গেল। আমার চিঠিটা তার ডেস্কের ওপরেই ছিল। আমি তার হাতে নীল খামটা তুলে দিলাম, আর সেও আমাকে আমার চিঠিটা দিল। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। দালানে পায়ের শব্দ শোনা গেল। লুকাস তাড়াতাড়ি কার্পেটটা তুলে সেখানে কোনো গোপন জায়গায় চিঠিটা রেখে দিয়ে আবার কার্পেটটা সেখানে টেনে দিল। তারপর মিস্টার হোমস, আপনাকে কি বলবো, তারপর যা ঘটলো সেটা যেন একটা দুঃস্বপ্ন। চোখের সামনে দেখলাম একটা কালো বদ্ধ পাগলের মুখ, কানে এলো একটা নারীর কণ্ঠস্বর। ফরাসি ভাষায় সে চিৎকার করে বলল, আমার খোঁজা বৃথা হয়নি, শেষ পর্যন্ত দুজনকেই একসঙ্গে পেয়েছি। তারপর শুরু হলো একটা অসভ্য ঝগড়া। লোকটার হাতে একটা চেয়ার, আর মহিলাটার হাতে ঝলসে উঠলো একটা ছুরি। এই মহিলাকেই আমি রাস্তায় দেখেছিলাম। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ভয় আতঙ্কে ঘর থেকে ছুটে বেরিয়ে দৌড়াতে শুরু করলাম। পরদিন সকালে সংবাদপত্রে জানলাম তার ভয়ঙ্কর পরিণতির কথা। সেদিন রাত্রিরে আমার নিজেকে খুব সুখী মনে হচ্ছিল, কারণ আমার চিঠিটা তখন আমার কাছে। তখন কি আর জানতাম যে ভবিষ্যতে আমার জন্য আরো কত বড় ঝড় অপেক্ষা করে রয়েছে। তার পরদিন সকালেই বুঝতে পারলাম একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আমি আর একটা বিপদ ডেকে এনেছি। কাগজটা হারানোর ফলে আমার স্বামীর যন্ত্রণা তীরের মতো আমার মনে বিঁধল। তখনই একবার মনে হয়েছিল তার পায়ের কাছে নতজানু হয়ে যা করে ফেলেছি সব বলে দিই, কিন্তু আমি পারলাম না মিস্টার হোমস। তখন সেই দিন সকালেই আপনার কাছে গেলাম আমার অপরাধের বোঝা ঠিক কতটা ভারী সেটা জানতে। আর যে মুহূর্তে সেটা জানতে পারলাম, তখন থেকে আমার মনে শুধু একটাই মাত্র চিন্তা, কেমন করে আমি আমার স্বামীর ওই কাগজটা ফিরিয়ে আনবো। ভাবলাম লুকাস কাগজটাকে যেখানে লুকিয়ে রেখেছিল নিশ্চয়ই সেটা এখনো সেখানেই আছে, কারণ সেই ভয়ঙ্কর মহিলা ঘরে ঢোকার আগেই তো সে সেটা লুকিয়ে ফেলেছিল। সেই মহিলা যদি তখন এসে না পড়তো তাহলে গোপন জায়গাটার কথা আমি কোনোদিনও জানতে পারতাম না। কিন্তু আমি আবার সেই ঘরে ঢুকবো কেমন করে? তারপর 2 দিন ধরে আমি বাড়িটার উপর নজর রাখলাম, কিন্তু কোনো সময়ই দরজা খোলা পেলাম না। কাল রাতে আরেকবার শেষ চেষ্টা করলাম। কি করলাম আর কিভাবে সফল হলাম সে তো আপনি আগেই জেনেছেন। তারপর কাগজটা নিয়ে ফিরে এলাম। ভাবলাম ওটাকে নষ্ট করে ফেলি, কারণ আমার স্বামীর কাছে আমার দোষের কথা স্বীকার না করে তো ওটা তাকে ফিরিয়ে দিতে পারবো না। ও গড, মিস্টার হোমস, মনে হচ্ছে ও আসছে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়িতে সিঁড়িতে আমি ওর পায়েরই শব্দ শুনতে পাচ্ছি। মিস্টার হোমস, ইউরোপীয় সচিব উত্তেজিতভাবে ঘরে ঢুকলেন, বললেন, বলছি কোনো খবর আছে মিস্টার হোমস? কোনো খবর? হ্যাঁ, আশা করছি কিছু ভালো খবর আপনাকে দিতে পারবো। থ্যাংক গড। প্রাইম মিনিস্টার আজ আমার সঙ্গেই লাঞ্চ করবেন। আপনার আসার কথা তাকে বলবেন তো? তার নার্ভ যদিও ইস্পাত কঠিন, তাও আমি জানি যে এই ঘটনার পর তিনি একটু ঘুমোতে পারছেন না। জেকবস, প্রধানমন্ত্রীকে ওপরে নিয়ে এসো। আর হিলডেডিয়ার, এটা তো রাজনীতির ব্যাপার, তাই কয়েক মিনিট পরই আমরা ডাইনিং রুমে আসছি তোমার কাছে। ওকে? ওকে। প্রধানমন্ত্রীর আচরণ অনেক সংযত, তবু তার চোখের দৃষ্টি ও হাতের নড়াচড়া দেখেই বুঝতে পারছিলাম যে তার নিজের উত্তেজনাটা তার সহকর্মীর থেকে কোনো অংশে কম নয়। মিস্টার হোমস, শুনছি আপনি নাকি কিছু বলবেন? এই মুহূর্তে আমার উত্তরটা খুব আশাব্যঞ্জক নয় স্যার, বরং উল্টো। সম্ভাব্য সব জায়গাতেই আমি খুঁজে দেখেছি, খবর নিয়েছি, এবং আমার সিদ্ধান্ত স্পষ্ট। এখন আর কোনো তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই। কিন্তু সেটাই তো যথেষ্ট নয় মিস্টার হোমস। এরকম একটা আগ্নেয়গিরির উপর তো আমরা চিরকাল বসে থাকতে পারি না। আরো নির্দিষ্ট কিছু আমাদের জানার দরকার। হ্যাঁ, সেটাও পাবো বলে আশা করছি, আর সেই জন্যই তো আমার এখানে আসা। এই ব্যাপারটা নিয়ে যত ভাবছি ততই আমার মনে হচ্ছে যে চিঠিটা কখনো এই বাড়ি থেকে বাইরে যায়নি স্যার। মিস্টার হোমস, বাইরে বেরিয়ে থাকলে সেটা এতদিনে নিশ্চয়ই প্রকাশ হয়ে পড়ত। কিন্তু এই বাড়িতে রেখে দেবার জন্য সেটা কেউ নেবেই বা কেন? কেউ সেটা নিয়েছে বলেও আমি মনে করি না। মিস্টার হোমস, কেন ঠাট্টা করছেন? আমি তো আপনাকে বললাম যে বাক্স থেকেই উধাও হয়েছে। মঙ্গলবার সকালের পরে আপনি কি বাক্সটা পরীক্ষা করে দেখেছেন? না, তার আর কোনো দরকারও ছিল না। এও তো হতে পারে যে চিঠিটা আপনার নজর এড়িয়ে গেছে। অসম্ভব মিস্টার হোমস। আপনি অসম্ভব বলছেন বটে, কিন্তু এ বিষয়ে আমি নিশ্চিত স্যার, কারণ এর আগে এরকম অনেক ঘটনা আমি ঘটতে দেখেছি। নিশ্চয়ই ধরে নিতে পারি যে সেই বাক্সে আপনার আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, কাজেই সেগুলোর সঙ্গে গুলিয়েও তো যেতে পারে। কিন্তু চিঠিটা তো একেবারে ওপরেই ছিল। কেউ হয়তো বাক্সটাকে নাড়িয়েছে, বা কোনো কারণে হয়তো তা নিচে পড়ে গেছে, আর তার ফলে ভেতরের কাগজপত্র সব ওলট পালট হয়ে গেছে। না না, আমি তো সমস্ত কাগজ বের করে দেখেছি। এটা তো সহজেই মীমাংসা করা যায় হোপ। চিঠির বাক্সটা এখানে নিয়ে এলে তো জানা যাবে সব। সচিব এবার ঘন্টা বাজালেন। কয়েক মুহূর্ত পর বাটলার এলে তিনি বললেন, জেকবস, আমার চিঠির বাক্সটা নিচে নিয়ে এসো তো। যদিও ব্যাপারটা হাস্যকর এবং সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়, তবু আপনি যখন বলছেন তখন তাই করা হোক। হ্যাঁ, ধন্যবাদ জেকবস, এখানে রাখো। আমার ঘড়ির চেনের সঙ্গে আমি চাবিটা রাখি। এই দেখুন সমস্ত কাগজপত্র। লর্ড মেয়র চিঠি, স্যার চার্লস হার্ডির প্রতিবেদন, বেলগ্রেড থেকে পাঠানো সংক্ষিপ্ত বিবরণী, আর এটা রুশ জার্মান ফসল কর সংক্রান্ত কমেন্টস, মাদ্রিদ থেকে পাওয়া চিঠি, লর্ডস ফ্লাওয়ার্সের মন্তব্য, আর আরে ও মাই গড, এটা কি? লর্ড বেরেঞ্জার! প্রধানমন্ত্রী তার হাত থেকে নীল খামটা নিয়ে নিলেন নিজের হাতে। ও মাই গড, হ্যাঁ এই তো, চিঠিটা তো সঠিক জায়গাতে আছে হোপ। ও, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বুকের ওপর থেকে যে কি বোঝা নেমে গেল। কিন্তু মানে এটা যে অভাবনীয়, অসম্ভব। মিস্টার হোমস, আপনি ম্যাজিশিয়ান, আপনি ঐন্দ্রজালিক। আপনি কি করে জানলেন যে চিঠিটা এখানেই রয়েছে? কারণ আমি জানতাম অন্য কোথাও ওই চিঠি নেই। আমি যে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। উনি পাগলের মতো দরজার কাছে ছুটে গেলেন। আমার স্ত্রী কোথায়? ওকে বলে এসেছে সব ঠিক হয়ে গেছে। হিলডা, হিলডা! বলতে বলতেই ঘর থেকে বেরিয়ে গেলেন মিস্টার ট্রেলাউনি হোপ। প্রধানমন্ত্রী এবার শার্লকের দিকে তাকালেন, বললেন, বলুন তো মশাই, কি ব্যাপার? চোখে যা দেখা গেল তার থেকেও বেশি কিছু তো অবশ্যই আছে। চিঠিটা আবার বাক্সে ফিরে এলো কেমন করে?
শার্লক হোমস হাসতে হাসতে ওই দুটি আশ্চর্য চোখের তীক্ষ্ণ দৃষ্টির সামনে থেকে সরে গেল, বলল, আমাদেরও কিছু কিছু কূটনৈতিক গোপন কথা আছে মিস্টার প্রাইম মিনিস্টার। চলো ওয়াটসন, বেকার স্ট্রিটে ফেরা যাক।